আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, অবশ্যই বর্তমান যুগে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, উচিত, থাকতেই হবে, অথবা আপনার প্রয়োজন, আপনাকে ট্রানজ্যাকশন করার জন্য অ্যাকাউন্ট লাগবে। কথাটা হচ্ছে যে ভাই, আমরা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের বলি যে নিম্নে আপনার তিনটা অ্যাকাউন্ট থাকবে বা তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। একটাতে আপনার টাকা জমা থাকবে, একটাতে কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, একটাতে এফডি থাকবে। ওভারঅল কাজেও আপনার তিনটা অ্যাকাউন্ট থাকা দরকার। একটা আপনার মেইন অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার যেটাতে আপনি এক্সপেন্স করবেন, খরচ করবেন সেই অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যেটা বিনিয়োগ করবেন। তার মানে আপনার টাকাটা আসার পরেই দুই দিকে আপনি সেপারেট করে ফেলবেন, অটোমেশন করে ফেলবেন। তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে কত টাকা খরচ হয় এটাও কিন্তু জানতে হবে, না হলে এই যে জাস্ট ডিসেম্বরেই কিন্তু আবগারি শুল্কটা কেটে নিল। তো জাস্ট আজকের ভিডিওটা তাদের জন্যই যারা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে একদমই জানেন না, অথবা কিছু জানেন কিন্তু ঝাপসা আইডিয়া আছে। আশা করি এটা দেখলে ক্লিয়ার আপনার হয়ে যাবে। তো দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে যেটা ছিল, পূর্বে নানা প্রকার ব্যাংকে নানা প্রকার অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন প্রকার টাকা পয়সা খরচ হইতো, এবং কিছু বিদেশি ব্যাংক তো আপনার 50,000 টাকার নিচে কোনো অ্যাকাউন্টই খুলতো না। তো এখন ইউনিফাইড ল যেটা, আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট হইলে 500 টাকা, কারেন্ট অ্যাকাউন্ট হইলে 1,000 টাকার ডিপোজিট করে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যদি এনআইডি যদি থাকে, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে, কোনো ইন্ট্রোডিউসরের প্রয়োজন হয় না। কিছু কিছু ব্যাংক আপনাকে যেটা করতেছে, অনলাইন অ্যাপসের মাধ্যমে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। এই জন্য প্রবাসীরাও যদি যাদের কোনো অ্যাকাউন্ট দরকার পড়ে, আপনারা ব্র্যাক ব্যাংকে, ইসলামিক ব্যাংকে, এটা ছাড়া ইউসিবি ব্যাংকে, এটা ছাড়া পূর্বালী ব্যাংক, কিছু কিছু ব্যাংক আপনাকে সুবিধাটা দিচ্ছে। খোঁজ নেবেন, হয়তো অন্য ব্যাংকও দিচ্ছে। তাহলে আপনি জাস্ট মাত্র 500 টাকা খরচ করে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বলবেন যে ভাই, আমি সেভিং অ্যাকাউন্ট খুলবো না কারেন্ট অ্যাকাউন্ট খুলবো? তো এটা নিয়েও আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে যে কারেন্ট অ্যাকাউন্ট শুধু প্রতিষ্ঠানের বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেরই হয়। ব্যক্তি পর্যায়েও আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। সেভিং অ্যাকাউন্টও খুলতে পারেন। সেভিং অ্যাকাউন্টে আপনার দিন শেষে, বছর শেষে কিছু লাভ দেয়, কারেন্ট অ্যাকাউন্টে কোনো লাভ দেয় না। ইসলামিক ব্যবস্থায় হলে এটাকে আমরা বলি যে আল ওয়াদিয়া অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে যে আপনার মুদারাবা অ্যাকাউন্ট। এইটাই হচ্ছে প্রথম জিনিস। দুই নম্বর, এখন আসেন যে আপনি যে অ্যাকাউন্টটা করলেন, ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে বছরে দুইবার আপনার অ্যাকাউন্টার মেনটেন্যান্স চার্জ বলে এক প্রকারের ফি তারা কর্তন করে। তাহলে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ বলে একটা চার্জ আছে। এটা বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তবে কথাটা হচ্ছে যে এটা প্রতি 6 মাসে কাটে। আপনার যদি সেটা সেভিং অ্যাকাউন্ট হয়, এখানে ম্যাক্সিমাম তারা 250 টাকা, এটার সাথে ভ্যাট যুক্ত হয়। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, এটার সাথে আপনার 300 টাকা, এটার সাথে 15% ভ্যাট মিলিয়ে মানে 345 টাকা 6 মাসে। তো ওই হিসাবে আমরা যদি বছর করি, তাহলে সেভিং অ্যাকাউন্টে আপনার 500 টাকা প্লাস হচ্ছে ভ্যাট 15% করে 575। কারেন্ট অ্যাকাউন্ট হইলে আপনার 300 300 600, আর এটার সাথে ভ্যাট যুক্ত হবে, এটা আপনার তারা কেটে নিবে। আর যদি এখানে আবার কিছু সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা আছে যে 100 টাকাও হইতে পারে, এটা ছাড়া এর নিচেও আছে, তবে ম্যাক্সিমাম 250 টাকা। আর কারেন্ট অ্যাকাউন্ট হইলে আপনার 300 টাকা। তো এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়। তো এই নিয়মটা গত বছরের। তো হয়তো আপনি আপ টু ডেট যদি আসে, আমরা আবার আপনাদেরকে আপ টু ডেট করে দিব। তার মানে এইরকম একটা মেনটেন্যান্স খরচ আছে যেটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় প্রতি 6 মাসে। এরপরে আপনার অজান্তেই দেখবেন যে এসএমএস সার্ভিস চার্জ বাবদ 250 টাকা তারা কেটে নেয়। এখন যদিও বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশ দিয়েছিল যে মাসে অন্তত একবার করে ব্যালেন্সটা আপডেট দেওয়ার জন্য, আল্লাহর রহমতে কোনো ব্যাংক দেয় না। আপনি যদি অনলাইন ট্রানজ্যাকশন করেন, অনলাইন ব্যাংকিং থাকে, তাহলে আপনার এই 250 টাকা, এটার সাথে ভ্যাট যুক্ত হয়, প্রায় 287 টাকা কেটে নেয়। এইটার পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের এক্সাইজ ডিউটি, এটা হচ্ছে যে আবগারি শুল্ক। তো আবগারি শুল্ক বলে একটা শুল্ক আছে, সেটাও কেটে নেয়, যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি। আপনার অ্যাকাউন্টে যদি সেভিং হোক, কারেন্ট হোক, এফডি হোক, লোন হোক, যেটাই হোক, 3 লক্ষ টাকা পর্যন্ত হইলে কোনো কিছু কাটবে না। 5 লক্ষ টাকা পর্যন্ত হইলে 150 টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত হইলে 500 টাকা, 50 লক্ষ হইলে 3,000 টাকা, 1 কোটি হইলে 5,000, 2 কোটি হইলে 10,000, 5 কোটি হইলে 20,000, আর 5 কোটির বেশি হইলে 50,000। এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যেটা হিট করবে, কত লেনদেন করলেন সেটার উপর না, টোটাল
আপনার এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম হাইট কোনটা ছিল ওইটার উপর ভিত্তি করে এই আবগারি শুল্কটা আপনাকে দিতে হয়। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এই আবগারি শুল্ক কাটে। এখন আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে সেখানে আপনার টাকা থাকলে বছর শেষে আপনি 4%, 3%, 2% একটা লাভ পান। ধরলাম যে 1 লাখ টাকা ছিল, 4,000 টাকা পাইছেন। তো সরকার বাবু এখানে আপনার উপর রেডি, এটি এই 4,000 টাকার উপর তারা আবার ট্যাক্স নিবে। তো ট্যাক্সেরও সরকার পরিবর্তন করে, কখনো তারা বলে যে আপনার যদি টিন সার্টিফিকেট যদি থাকে তাইলে 10% আমরা নিব, আর না থাকলে 15% নিব। এইটা তারা কর্তন করে নেয়। এখন আপনি বাংলাদেশের যেই অ্যাকাউন্টগুলো আছে বলবেন যে ভাই তাহলে আমার জন্য সেভিং অ্যাকাউন্ট ভালো হবে না কারেন্ট অ্যাকাউন্ট ভালো হবে। কথা হচ্ছে যে নর্মালি আপনি যদি জাস্ট 5, 10, 20 লাখ টাকা বছরে জমাবেন, লেনদেন করবেন, এটার জন্য আপনার সেভিং অ্যাকাউন্টটাই ভালো, যথেষ্ট। আর কারেন্ট অ্যাকাউন্টটাতে আপনি কোনো লাভ পাবেন না, কোনো আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর যে মেনটেন্যান্স চার্জগুলো দিতে হবে। এখানে সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা আপনি জমা করতে পারেন, উইথড্র করতে পারেন। কিছু কিছু দুর্বল ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে আপনি ধরেন যে 10 লাখ টাকা আছে, ট্রানজ্যাকশন করবেন, হঠাৎ করেই চাইলে আপনাকে দিবে না। তো এইটা আপনি একটু মাথায় রাখবেন। আর আপনি যেটা করতে পারেন, ব্যাংকগুলাতে আপনি 2 প্রকারের ডিপোজিট করতে পারেন। একটা হচ্ছে যে এফডি, আপনার কাছে টাকা আছে 20 লাখ, 30 লাখ, তারা আপনাকে 8% থেকে 10% দিতে পারে, আপনি রেখে দিলেন। অথবা রেকারিং ডিপোজিট বলে, যে প্রতি মাসে 1,000, 5,000, 10,000, 20,000, এগুলো নানা প্রকার স্কিম বের করে রেখেছে, যে বিবাহ, হজ, ওয়াকফ। এটা ছাড়া ধরেন যে স্টুডেন্ট, কৃষক, মানে এক এক ব্যাংকে এক এক রকম প্রোডাক্ট হিসাবে তারা রেখেছে, তো ডিপিএস। তবে দিন শেষে আমরা যেটা বলবো যে ভাই কোন ব্যাংকে অ্যাকাউন্ট, এইটা আমরা কি বলবো কিনা যে কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করবেন। তো বাংলাদেশে আগে কয়টা ব্যাংক আছে এটাও তো আপনার তাইলে একটু জানা দরকার। তো এটার জন্য আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, ওইখান থেকে আপনি কি পাবেন, কিছু তথ্য পাবেন যে বাংলাদেশে কতটা ব্যাংক আছে, সরকারি কতটা। আর এর মধ্যে জানে দিই, আমাদের যেই বেগম খালেদা জিয়ার আজকে 30 তারিখ তো মারা গেছেন, কালকে তার জানাজা হবে এই ভিডিওর মাধ্যমে। বছর শেষে আমরাও দোয়া করি যে আসলে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বেহেস্তের সর্বোচ্চ মোকামে পৌঁছিয়ে দেখ। তো এইখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাবেন, এবং ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমে যদি যান, এখান থেকে আপনি তথ্যটা পাবেন যে বাংলাদেশে কয়টা ব্যাংক আছে। তো আমরা যদি এখানে দেখি যে আমরা নর্মালি, তারা বলে যে শিডিউল ব্যাংক এবং নন শিডিউল ব্যাংক। তো এইরকম তারা বলতেছে দেয়ার আর 62 শিডিউল ব্যাংক, 62টা শিডিউল ব্যাংক দেওয়া আছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে এই 62টার মধ্যে 6টা হচ্ছে যে সরকারি মূলধন দিয়ে তৈরি করেছে, যেমন সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, এরকম। আর 3টা হচ্ছে যে স্পেশালাইজড ব্যাংক। এর মধ্যে 43টা হচ্ছে প্রাইভেট ব্যাংক। এগুলা আবার ধরেন যে দেশীয় আমাদের নর্মাল ব্যাংক হচ্ছে 43টা, ইসলামিক শরিয়া ধারা 10টা, ওই যে যে 5টা মার্জার হচ্ছে সেগুলা সহ। এটা ছাড়া ডিজিটাল ব্যাংকের অনুমতি পাইছে, এখনো কিন্তু চালু হয় নাই। আর বিদেশি মূলধনযুক্ত, বিদেশি মালিকানায় আছে 9টা ব্যাংক। আর যেই 5টা নন শিডিউল ব্যাংক আছে, একটা হচ্ছে আনসার বিডিপি, কর্মসংস্থান, গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। এটা ছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে বাংলাদেশে অনেকগুলা, প্রায় যদি আমরা বলি 35টা, সম্ভবত 35টার মতো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও কিন্তু আছে। এখন কথা হচ্ছে যে বলবেন যে ভাই কোনটার মধ্যে আমি অ্যাকাউন্টটা করব। তো এইটা কিন্তু একটা চরম কথা বলছেন। তো এইটার মধ্যে কোন অ্যাকাউন্টটা করবেন, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে 62টা ব্যাংক তো আপনি দেখলেন, আর বাংলাদেশে মোটামুটি প্রায় আমরা যদি বলি 50% ব্যাংকের অবস্থা ভালো না। 1 নম্বরে আপনি ক্রাইটেরিয়া দেখবেন যে ব্যাংকটা স্থিতিশীল কিনা, ব্যাংকটা ভালো কিনা, দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে আছে কিনা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি বিভিন্ন পত্রিকার নিউজ দেখলে করতে পারবেন। তবে আমরা জাস্ট আপনাকে টপ কোয়ালিটির প্রথম 10টা বলে দিতে পারবো, যে কোনো 3টাতে আপনি 3টা অ্যাকাউন্ট করে লেনদেন করেন, নিশ্চিন্তে ঘুমান। এখন এই 1 নম্বরে থাকলেই যে সেটাতে করতে হবে এমন কিছু না। যেমন ধরেন যে আপনি ব্র্যাক ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন, কোনো সমস্যা নাই, সাস্টেইনেবল ব্যাংক আছে, চলবে। আপনি যেটা হচ্ছে যে পূবালী ব্যাংকে করতে পারেন, সিটি ব্যাংকে আপনি করতে পারেন, ট্রাস্ট ব্যাংকে করতে পারেন, মিউচুয়াল ট্রাস্টে করতে পারেন, ব্যাংক এশিয়া করতে পারেন, ঢাকা ব্যাংকে আপনি করতে পারেন।
এটা ছাড়া ইবিএল এ আপনি করতে পারেন। তো এইখানেই তো মোটামুটি দেখেন 10টার মতো ব্যাংক হয়ে গেল। তো এইগুলাতে আপনি এটার মধ্যে যেটা আপনাকে অনলাইন সুবিধা দিচ্ছে, অনলাইন ট্রানজাকশন করাচ্ছে, সেইগুলাতে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। এখন যারা প্রবাসী আছেন বলবেন যে ভাই আমার তো ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অ্যাকাউন্ট আছে, আমি এটা বন্ধ করব কিনা, নতুন ব্যাংকে যাব কিনা। কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, বন্ধ করার দরকার নাই, ওইটাতে আপনার থাক। এর পাশাপাশি আপনি একটা বিকল্প ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখেন, ওইখানেও আপনি ট্রানজ্যাকশনটা করেন। তো এখন কথাটা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলা আপনি সেখানে টাকা জমা রাখবেন কিনা। তো আপনাদের জন্য 2025 সালে আমাদের ধারাবাহিক সঞ্চয় রিলেটেড মোটামুটি আমরা টোটাল জানুয়ারি মাসটাই আপনাদেরকে বিনিয়োগ, সঞ্চয়, ইনফ্লেশন এই রিলেটেড আমাদের ভিডিও থাকবে। আশা করি সাতকাহন চ্যানেলটা আপনার জীবনে মাইন্ডসেট পরিবর্তনে কিছুটা হইলেও অংশীদার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 সালের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন এবং অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক ভিডিও দিতে পারি। আপনাদের সাথে ছিলাম সাতকাহন হোস্ট আজিমউদ্দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।